আজ জুমার পর বিএনপিকে নিষিদ্ধ করে জাতিসংঘ, খালেদা জিয়া জীবিত না থাকলে বেগম খালেদা জিয়ার অবর্তমানে রাজনীতিতে যে শূন্যতা তৈরি হয়েছে তা কতটুকু সামাল দিতে পারবেন তারেক রহমান? এদিকে আজ জুমার পর বিএনপি দলকে নিষিদ্ধ করে জাতিসংঘ। এই নিয়ে বিএনপি নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা চলছে। রাজপথে ধ্বংসলীলা করে দেশের প্রত্যেকটা জনগণের বুকে কাঁপুনি শুরু হয়েছে। বাংলাদেশের নতুন সমীকরণে তাহলে বিএনপি আওয়ামী লীগ এক সরল রেখায়? তারেক রহমানকে ঘিরে কি পরিকল্পনা সাজাচ্ছে চীন? এই মুহূর্তে বাংলাদেশকে যেরকম ভাবে দেখা যাচ্ছে তাতে এক কথায় বলা যেতে পারে মেরুদণ্ডহীন বাংলাদেশ। কারোর কোনো ক্ষমতা নেই। খালেদা জিয়ার মৃত্যুতে একটি যুগের অবসান হয়েছে, শুরু হয়েছে নতুন আরেকটি ইতিহাসের। তার বিদায়ের অশ্রু ভেজা স্মৃতি আর 12 ফেব্রুয়ারির নির্বাচনের চ্যালেঞ্জ নিয়ে বাংলাদেশের রাজনীতি এখন এক চূড়ান্ত মোড়ে দাঁড়িয়েছে। সে প্রেক্ষিতে প্রশ্ন উঠছে, উত্তরাধিকারের পরিচয় হাতে তারেক রহমান কি পারবেন মা বাবার সেই জনপ্রিয়তাকে ভোটের ময়দানে বিজয়ে রূপান্তর করতে? বাংলাদেশের সমৃদ্ধি, বাংলাদেশের উন্নতি, বাংলাদেশের নিরাপত্তা, এইগুলোর ব্যাপারে কোনো ছাড় নেই। রাজনীতিকে হিংসা মুক্ত করার এই যে এখন কার্যক্রমগুলো, যে আবহাওয়াটা দেখছি, বেগম জিয়ার নামাজে জানাজাকে কেন্দ্র করে রাজনীতিটি বেশ ভালোভাবেই করে নিয়েছে বিএনপি। শুধু দেশের ভেতরে নয়, আন্তর্জাতিক পরিমণ্ডলেও বিএনপি সফলতার সঙ্গে রাজনীতি শেষ করেছে। বেগম খালেদা জিয়ার অসুস্থতা থেকে শুরু করে জানাজা পর্যন্ত সবকিছু নিয়েই বিএনপি দল রাজনীতি করে। আজকে জুমার পর বিএনপি দলের উপর কঠিন একটি প্রভাব পড়ে জাতিসংঘের অ্যাকশনে। জাতিসংঘ সরাসরি নিষেধাজ্ঞা দেয় বিএনপি দলকে, আর এইদিকে তারেক রহমানও বিপদে পড়েন দেশে এসে। আজকে বিএনপির প্রত্যেকটা কর্মী রাজপথে নেমে যায় এই সিদ্ধান্তটি হওয়ার পর, এবং দেশের জনগণের উপরও প্রভাব পড়ে এবং জনগণের ভিতরে কাঁপুনি শুরু হয় এই অস্থিতিশীল পরিবেশ দেখে। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন, জাতিসংঘের অ্যাকশনে কি হয় দেশে এবং দেশের বর্তমান পরিস্থিতি কি, সবকিছু দেখতে পারবেন। খালেদা জিয়ার মৃত্যুতে একটি যুগের অবসান হয়েছে, শুরু হয়েছে নতুন আরেকটি ইতিহাসের। তার বিদায়ের অশ্রু ভেজা স্মৃতি আর 12 ফেব্রুয়ারির নির্বাচনের চ্যালেঞ্জ নিয়ে বাংলাদেশের রাজনীতি এখন এক চূড়ান্ত মোড়ে দাঁড়িয়েছে। সে প্রেক্ষিতে প্রশ্ন উঠছে, উত্তরাধিকারের পরিচয় হাতে তারেক রহমান কি পারবেন মা বাবার সেই জনপ্রিয়তাকে ভোটের ময়দানে বিজয়ে রূপান্তর করতে, নাকি নতুন রাজনৈতিক মেরুকরণ বদলে দেবে সব সমীকরণ? বিস্তারিত সাদিয়া সিদ্দিকার রিপোর্ট। খালেদা জিয়ার প্রয়াণের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতির একটি মহাকাব্যিক অধ্যায়ের সমাপ্তি ঘটল। তবে এই বিদায় কি কেবল একটি যুগের অবসান, নাকি তার ছেলে তারেক রহমানের নেতৃত্বে নতুন কোনো ভোরের ইঙ্গিত? সেই প্রশ্ন এখন তুঙ্গে। গত মঙ্গলবার ঢাকার এভারকেয়ার হাসপাতাল প্রাঙ্গণ যখন নেত্রীর মৃত্যু সংবাদ আসে, তখন পুরো এলাকা এক শোকাতুর জনপদে পরিণত হয়। 23 নভেম্বর থেকে চিকিৎসাধীন বাংলাদেশের 3 বারের সাবেক প্রধানমন্ত্রীর বিদায়ে মানিক মিয়া এভিনিউতে বুধবার লাখো মানুষের জানাজা এবং অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস সহ আন্তর্জাতিক কূটনীতিকদের উপস্থিতি প্রমাণ করেছে খালেদা জিয়ার প্রভাব ছিল সর্বজনীন ও সীমানাহীন। খালেদা জিয়া ছিলেন বিএনপির মূল ভিত্তি ও নৈতিক অভিভাবক। রাজনীতিতে সক্রিয় না থাকলেও তিনিই ছিলেন দলের চূড়ান্ত সিদ্ধান্তের আধার। তারেক রহমানের উপদেষ্টা মাহদি আমিনের মতে, বাংলাদেশ একজন সত্যিকারের অভিভাবককে হারালো। তবে রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমেদ মনে করেন, খালেদা জিয়ার ব্যক্তিগত ক্যারিশমা দলটিকে যেভাবে এক সূত্রে গেঁথে রাখত, তার অনুপস্থিতিতে সেই সংহতি রক্ষা করা তারেক রহমানের জন্য বড় চ্যালেঞ্জ। সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, খালেদা জিয়াও এক সময় রাজনীতিতে আনকড়া ছিলেন, কিন্তু 80-র দশকের স্বৈরাচার বিরোধী আন্দোলনের মাধ্যমে তিনি জাতীয় নেতায় পরিণত হন। তারেক রহমানকেও এখন প্রক্রিয়ার মধ্য দিয়ে নিজের নেতৃত্ব প্রমাণ করতে হবে। আগামী 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন। জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশে আওয়ামী লীগ রাজনৈতিকভাবে নিষিদ্ধ হওয়ায় চিরচেনা দৃশ্যপট আমূল বদলে গেছে। গত 3 দশকের বিএনপি আওয়ামী লীগ দ্বিমেরু রাজনীতির বদলে এখন জামায়াত ইসলামী এবং জুলাই আন্দোলনের ছাত্র নেতাদের গড়া জাতীয় নাগরিক পার্টির সমন্বয়ে এক শক্তিশালী জোট তৈরি হয়েছে। এই পরিবর্তিত পরিস্থিতিতে রাজনৈতিক বিশ্লেষক দিলারা চৌধুরী মনে করেন, 25 ডিসেম্বর তারেক রহমানের দেশে ফিরে আসা দলের ভেতরে কোন দল কমিয়ে তাকে একক নেতৃত্বে প্রতিষ্ঠিত করাচ্ছে। তবে প্রবীণ নেতাদের সাথে সমন্বয় এবং তৃণমূলের কিছু নেতাকর্মীর বিরুদ্ধে ওঠা চাঁদাবাজির অভিযোগ সামলানো হবে তার নেতৃত্বের জন্য একটি বড় পরীক্ষা।
বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী তারেক রহমানের দক্ষতার উপর আস্থা রাখলেও সাধারণ সমর্থকদের চাওয়া আরো গভীর। দলটির সমর্থকরা মনে করেন বেগম খালেদা জিয়ার কি সৌভাগ্য, তাই না? লক্ষ কোটি মানুষ একত্র হয়ে তাকে বিদায় দিলেন, যেন দেখেই মনে হলো আমার খুব নিকটের কোনো আত্মীয় স্বজনের বিদায় দিলাম। আমরা তো ভেবেছিলাম তারেক রহমান এসে রাজনৈতিক কথা বলবে। উনি জীবিত থাকাকালীন অবস্থায় ওনার কোনো ব্যবহারে, ওনার কোনো কথায় যদি কেউ আঘাত পেয়ে থাকেন, তাহলে মরহুমার পক্ষ থেকে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। তবে না, তার এই সকল কথাগুলো শোনার পরে প্রত্যেকটা মানুষের হৃদয়ের মধ্যে আরো একবার ভালোবাসার জায়গা অর্জন করে নেয় জনাব তারেক রহমান। আরে আমাদের এলাকার পাতি নেতারা পর্যন্ত একটি জানাজার নামাজে গিয়ে সিরিয়াল ধরে কার পরে কে বক্তব্য দিবে। 1 মিনিটের জানাজার নামাজ আদায় করতে গিয়ে তাদের ঘন্টার পর ঘন্টা বক্তব্য শুনতে হয়। সেখানে তারেক রহমান তাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন একজন মায়ের জন্য সন্তানের এতটুকু কথা বলাই যথেষ্ট। সেখানে রাজনৈতিক আলাপ নয়, সবার আগে বিচার। যদি আপনাদের রাজনৈতিক আদর্শ হয়ে থাকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তাহলে তাদেরকে অনুসরণ করুন, তাদের আদর্শই মেনে চলুন। পাতি নেতা সেজে মানুষের উপরে জুলুম চালায়েন না। গতকাল মনের মধ্যে সব থেকে বেশি কষ্ট পেয়েছিলাম এটা দেখে, আপনারা নতুন বছর উদযাপন করতে গিয়ে আনন্দের সাথে আকাশের মধ্যে রঙিন আতশবাজি ফুটালেন। আপনাদের সে আনন্দ দেখে মনেই হয় না এই কদিন আগেও আমরা হারিয়েছিলাম শহীদ শরীফ বীর ওসমান হাদিকে। গতকালও হারালাম আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। মাত্র 72 ঘন্টা না কাটতে আপনারা সব কিছু ভুলে গেলেন। কিভাবে পারলেন আপনারা এত কিছু ভুলে যেতে? আপনাদের মনে কি ন্যূনতম লজ্জা বোধটা পর্যন্ত নেই? এই বাংলার মানুষের জন্য জীবন দিল যারা, আর তাদের কি ভুলে গেলেন আপনারা? এই দেশে আর কোনোদিন একজন ওসমান হাদির জন্ম নিবে না, কারণ তারা সত্য বলার জন্য 101 বার ভাববে আজ যদি সত্য বলতে গিয়ে আমার জীবন যায়, তাহলে যারা আমার জীবনটাকে কেড়ে নিল সেই অপরাধীর বিচার ওই সাধারণ জনগণ চাইবে না। আজ যদি আমি আপোষ থেকে শত্রুর শাস্তি ভোগ করে যাই, আগামীকালে এই জনগণ আমার জন্য কাঁদবে না। তাই দেশের আর কোনো মানুষ আপোষহীন হবে না, বুলেটের সামনে কথা কইবে না, কারণ তারা হারে হারে বুঝে গিয়েছে এই নির্লজ্জ বেহায়া মানুষগুলো একজন ওসমান হাদি, একজন আপোষহীন দেশনেত্রীকে ভুলে যায়। শুধু আমাদেরকে যদি কেউ গুলি করে মেরে ফেলে তাকে যেন ধরে বিচার করা, এবং তার যদি বিচার করতে না পারে তাহলে নতুন কেউ জন্মাবে না। শুধু এই জন্য তার বিচার করে ফেলতে হবে, আর কিছু স্পেশাল সিকিউরিটি লাগে। তাই যাদের লজ্জা ফেরাউনের চাইতে বেশি রয়েছে তারা রাস্তায় নামবেন। যতদিন পর্যন্ত ওসমান হাদির অপরাধীর বিচার না হবে ততদিন পর্যন্ত তাকে নিয়ে কথা বলবেন, টাইমলাইনে একটি হলো পোস্ট করবেন, যাতে করে এই নির্লজ্জ বেহায়ারা তাকে ভুলে না যায়। বাংলাদেশের সূর্য ওঠে সেটাও বিএনপির জন্য, সূর্য অস্ত যায় সেটাও বিএনপির জন্য, এটা নিয়ে আর কথা বলার কিছু না। জীবনটা এমন ভাবে গড়বেন যেন আপনার শেষ জানাজার নামাজে লক্ষ কোটি মানুষ একত্রে হয়, মনের অন্তরস্থল থেকে ভালোবেসে যেন তাদের চোখ থেকে অশ্রু ঝরায়, আপনার শূন্যতা যেন তাদেরকে অনুভব করায়। এই দেশে ছিল একজন ওসমান হাদি, আদর্শ হোক তেমনি শত্রুর খাঁচায় বন্দী হওয়া পায়ের মধ্যে শিকল রেখেও তার কাছে মাথা নত করবে না। আমি যেমন থাকি, যেখানেই থাকি, যতক্ষণ বেঁচে থাকবো দেশবাসীকে ছেড়ে যাব না, আমি আপনাদের সঙ্গেই আছি। নতুন প্রজন্মের কাছে এটাই আমার আহ্বান। একদিন আমি থাকবো না, এই কণ্ঠস্বর থেকে কোনো প্রতিবাদ আসবে না। সেই দিন তোমরা এই দায়িত্বটা নিও, তোমরা কথা বলো জনগণের জন্য, দেশের জন্য। বেগম জিয়ার নামাজে জানাজাকে কেন্দ্র করে রাজনীতিটি বেশ ভালোভাবেই করে নিয়েছে বিএনপি। শুধু দেশের ভেতরে নয়, আন্তর্জাতিক পরিমণ্ডলেও বিএনপি সফলতার সঙ্গে এই জানাজা অনুষ্ঠানকে কাজে লাগিয়ে বেশ একটা সফল রাজনীতি শেষ করেছে। তারেক রহমান এবার একটি সাজানো নির্বাচন অনুষ্ঠানের মধ্য দিয়ে 220টি আসন নিয়ে ক্ষমতায় বসবেন, এটা একেবারেই পাকাপাকি হয়ে গেছে বলা যায় বেগম খালেদা জিয়ার জানাজার পর থেকে। কিন্তু এই জানাজাকে কেন্দ্র করে বিএনপি রাজনীতিতে যেমন বিজয়ী হয়েছে, তেমনি বেগম জিয়ার মৃত্যুকে কেন্দ্র করে বিএনপির সামনে দেশের রাজনীতিতে একটি শান্তি সংস্কৃতি প্রতিষ্ঠারও সুযোগ তৈরি হয়েছিল। 21শে আগস্টের গ্রেনেড হামলাকে কেন্দ্র করে যে বিভাজনের রাজনীতি বিএনপি শুরু করেছিল, তার নগ্ন ফলাফল আমরা বিগত 17 বছর যাবৎ দেখছিলাম। বেগম জিয়ার মৃত্যুর পর আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা এবং তার পুত্র সজীব ওয়াজেদ জয় যে রাজনৈতিক শিষ্টাচার আর সৌহার্দ্যের পথটি উন্মোচন করেছিলেন শোকবার্তা আর বেগম জিয়াকে সম্মান দেখিয়ে, তা বিএনপি এই জানাজা অনুষ্ঠানে ন্যাক্কারজনকভাবে অস্বীকারই শুধু করেনি, বরং আওয়ামী লীগের এই সৌজন্যতার জবাবে তাদের দিকে ছুড়ে দিয়েছে হিংসা, বিদ্বেষ আর ভয়ঙ্কর আক্রমণাত্মক চেহারাটাই বিএনপি জাতিকে দেখিয়েছে। বিএনপি রাজনৈতিকভাবে জিতেছে, কিন্তু জেতার চেয়েও হেরেছে বেশি। আসুন আরো বিস্তারিত জানা যাক এই জানাজা রাজনীতিকে কেন্দ্র করে কি কি ঘটেছে। বেগম জিয়ার মৃত্যু এবং জানাজাকে কেন্দ্র করে কোথাও যে সামান্য রাজনীতির অনুপস্থিতিও ছিল না, সেটা আপনারা নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরেছেন। বিশেষ করে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর উপস্থিতি, পাকিস্তানের স্পিকারের উপস্থিতি এবং আরো যারা উপস্থিত হয়েছেন, সব মিলিয়ে একটি বেশ আন্তর্জাতিক রাজনীতিও হয়ে গেছে এখানে।
তবে জানাজাকে কেন্দ্র করে রাজনীতিটা যেন আর ঢেকে রাখতে পারেনি বিএনপি। যদিও জানা যায় এমন একটি আয়োজন যেখানে শত্রুও আসে, প্রতিদ্বন্দ্বীও মাথা নত করে দাঁড়ায়, কারণ মৃত্যু রাজনীতির ঊর্ধ্বে। এই সামাজিক সমঝোতাটুকুই সভ্যতার শেষ রেখা। খালেদা জিয়ার জানা যায় সেই রেখাটি সচেতনভাবেই লঙ্ঘন করা হয়েছে। আপনার কি মনে হয় এই যে লঙ্ঘনের বিষয়টি বললাম, এটা অনিচ্ছাকৃতভাবে হয়ে গেছে? আমার বিশ্বাস না। এই কাজটি খুব ভালোভাবে প্ল্যান করেই করেছে বিএনপি, এবং সিদ্ধান্ত নিশ্চিতভাবেই রাজনৈতিক সিদ্ধান্ত। নইলে যে ভাষায়, যে বয়ানে, যে ভঙ্গিতে বিএনপির বর্ষিয়ান নেতা নজরুল ইসলাম খান, যিনি এখন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হয়েছেন, তার লিখিত বক্তব্য পাঠ করেছেন, তা জানাজার ভাষা নয়, তা ছিল নিখাত রাজনৈতিক মঞ্চের ভয়ঙ্কর উচ্চারণ। আরো স্পষ্ট করে বললে এটি ছিল প্রতিপক্ষকে জানিয়ে দেওয়া যে সৌজন্য এখানে অপ্রাসঙ্গিক, ক্ষমতার পালাবদলে কে কোথায় দাঁড়িয়ে আছে সেটাই মুখ্য, এখন তোমরা ক্ষমতার বাইরে, আমাদের হাতে ক্ষমতা। এই পুরো বক্তব্যটা যদি আপনি বিশ্লেষণ করেন, আপনার এটাই মনে হবে তারেক রহমান তার মায়ের ঋণ পরিশোধের আর মায়ের করা অন্যায়ের জন্য ক্ষমা চেয়ে বক্তব্য শেষ করলেও দল হিসাবে বিএনপির পক্ষ থেকে নজরুল ইসলাম খানের বক্তব্যটিকে কোনোভাবেই আপনি রাজনীতির বাইরে রাখতে পারবেন না, চাইলেও পারবেন না। নজরুল ইসলাম খান যেভাবে খালেদা জিয়ার মৃত্যুকে হত্যা আখ্যা দিয়ে তার দায় সরাসরি শেখ হাসিনার ঘাড়ে চাপালেন, তার রাজনৈতিক বক্তব্য হিসেবেও চরম। একটা মন ভালো করার খবর দেবেন আওয়ামী লীগের নেতাকর্মী যারা আছেন তাদের জন্য। আমাদের দলে আপনারা আওয়ামী লীগ থেকে আসবেন, আপনাদের দায়িত্ব আমরা নেব। জেলখানা, নবাবগঞ্জ থানা, যে কোনো দায়িত্ব আমরা নিব ইনশাআল্লাহ। আপনারা আওয়ামী লীগ থেকে দাওয়াতে জয়েন করেন, আপনারা বিএনপি থেকে দাওয়াতে জয়েন করেন, আপনাদের দায়িত্ব শুনেছেন, নিশ্চয়ই শুনেছেন, খুশি হয়েছেন নাকি? এবার আর কোনো কথা নাই, দলে দলে যাদের ইচ্ছা চাঁপাইনবাবগঞ্জ এলাকার মানুষ যারা আছেন আওয়ামী লীগে যোগ দিতে পারেন। সব দায়িত্ব জামাতের এই নেতা নিয়ে নিবে। আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে জামাতের যে সুদিনটা আসছে, জামাতের যেই মানে পজিটিভ একটা অবস্থান আসছে, এই অবস্থানকে নষ্ট করার জন্য কয়েকজন জামাতের অতিরঞ্জিত কথাবার্তা বলা নেতাই যথেষ্ট। ওনার এই কথাগুলোকে আমি খারাপভাবে দেখছি না, এটা পজিটিভ রাজনীতিতে, যে হ্যাঁ একটা দলের নেতা কর্মীদের দায়িত্ব অন্য কেউ নিবে, তো যাদের ভালো লাগে তারা জয়েন করবে। তিনি বিএনপিকে আহ্বান করছিলেন। তবে ওনার এই বক্তব্যটার মধ্যে অনেকগুলো উল্টাপাল্টা কথাও আছে, যে আল্লাহর দল নিয়ে একটা বক্তব্য আছে। ওই জায়গাটা থেকে আমি আসলে শুরু করতে চাই যে আল্লাহর দল ছাড়া মানুষের করা বা মানুষের গড়া দল করা যাবে না। তা আল্লাহর দল কোনটা? আল্লাহ কি ওয়াহি নাজিল করে বলছে যে এই দেশে বাংলাদেশ নামক রাষ্ট্রটাতে এই দলটা আল্লাহর দল? অবশ্য জামাতের অনেক নেতারাই এটা প্রমাণ করার চেষ্টা করেন যে জামাত ইসলাম হচ্ছে আল্লাহর দল। আবার এই দেশের আরেক শ্রেণীর আলেম ওলামারা তারা বলেন যে জামাতে গেলে ঈমান আকীদা থাকবে না। এখন বিষয়টা হচ্ছে কি, যার পক্ষে যায় তার কাছে ভাল লাগে, যার পক্ষে না যায় তার কাছে ভাল লাগে না। এখন জামাত নেতার এই বক্তব্যকে ঘিরে গতকালকে থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড়। তিনি আসলে কে? চাঁপাইনবাবগঞ্জ ৩ আসনের সাবেক সংসদ সদস্য এবং জামাত ইসলামের কেন্দ্রীয় কমিটির সদস্য, ওনার নাম হচ্ছে লতিফুর রহমান। তিনি ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগ থেকে জামাতে যোগ দিলে তারা সব দায়িত্ব নেবে। ভাবা যায় যে আওয়ামী লীগ একসময় জামাতে দৌড়াইছে, রাজনৈতিকভাবে নিষিদ্ধ করছে, সকল ধরনের আয়োজন করছে, আবার এখনো জামাতের আম জনতা নেতা কর্মীরা যারা আছে ফেসবুকে, অফলাইনে, অনলাইনে প্রতিদিন আওয়ামী লীগের ডট ছিঁড়া ফেলতে চায় বা আরো বিভিন্ন ধরনের অবস্থান নিতে চায়, মুজিববাদের খবর দিতে চায়, তাদেরই যারা কেন্দ্রীয় কমিটির নেতা, যারা বস, তারা দিচ্ছেন ভিন্ন বার্তা। অনেকটা সাংঘর্ষিক আমার কাছে মনে হইল। তিনি বলছেন যে আগামী দিনের বাংলাদেশে একটা পরিবর্তন হতে চলছে, আপনারা আমাদের দলে, আপনারা আওয়ামী লীগ থেকে আসবেন, আপনাদের সব দায়িত্ব আমরা নেব। মানে ভরণ পোষণ, খাওয়া দাওয়া নাকি মামলার যে বিষয়টা, এখানে বিষয়টা হচ্ছে কি, বাংলাদেশের অনেক জায়গায় আওয়ামী লীগ করার কারণে অনেক ভালো ভালো মানুষ হয়তো এলাকাতে একটু পরিচিত ছিল, মামলা বাণিজ্যের রোশানলে পড়ছে, শিকারে পড়ছে। আর এগুলোতে জামাত ততটা কানেক্টেড না যতটা অন্য দলগুলো কানেক্টেড। তো সেই জায়গায় একটা শেল্টার দেওয়ার আশ্বাস দিচ্ছেন। এই মুহূর্তে যারা অন্য দলের রাজনীতিতে কানেক্টেড আছে বা আওয়ামী লীগের নেতাকর্মীরা যারা মামলা হামলার শিকার হয়ে আছে, তাদের কাছে কিন্তু জামাত নেতার এই বাণী অনেকটাই আশ্বস্তজনক বলে আমার মনে হয়েছে। তিনি বলছেন যে জেলখানা, নবাবগঞ্জ থানা, যে কোনো দায়িত্ব আমরা নেব ইনশাআল্লাহ। আপনারা আওয়ামী লীগ থেকে জামাতে জয়েন করেন, আপনারা বিএনপি থেকেও জামাতে জয়েন করেন। বাংলাদেশের সমৃদ্ধি, বাংলাদেশের উন্নতি, বাংলাদেশের নিরাপত্তা, এইগুলোর ব্যাপারে কোনো ছাড় নেই। রাজনীতিকে হিংসা মুক্ত করার এই যে এখন কার্যক্রমগুলো, যে আবহাওয়াটা দেখছি, নির্বাচন আস্তে আস্তে যাতে সেটা ভেঙে চুরমার না হয়। দর্শক দেখেন, একটা ভালো একটা দৃশ্য দেখলাম, কথা শোনেন কথাটা। সেখানে স্বাক্ষর করা এবং আমাদের ডাকসুর 5 সদস্য এখানে এসেছেন। আমরা আমাদের আমাদের স্বাক্ষর শেষ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে আমাদের মিটিং হয়েছে। তো ইনি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রের ছাত্র সংসদ সহ বাংলাদেশের ছাত্র সমাজের প্রতি কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন। আমরা আমাদের প্রত্যাশা ব্যক্ত করেছি। আমরা আমাদের জায়গা থেকে বলেছি, বাংলাদেশে জুলাই বিপ্লব পরবর্তী আমরা যারা ফেসিবাদ বিরোধী দীর্ঘদিনের আন্দোলন সংগ্রাম করেছি, আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। বাংলাদেশের
জুলাই বিপ্লবের পরে আমাদের যে ঐতিহাসিক সুযোগ এসেছে, এই ঐতিহাসিক সুযোগে আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের বাংলাদেশ বিনির্মাণ করতে হবে এবং শহীদরা যে জন্য জীবন দিয়েছে একটি ইনসাফভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করা, সেই বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আমাদের এখন ঐক্যবদ্ধ হতে হবে। দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, আবার অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে। বিশেষ করে এখানে বিএনপি দলের বিষয়ে কথা হয় এবং তারেক রহমানের উপর যে প্রভাব পড়তেছে এবং আন্তর্জাতিক বিভিন্ন চাপ বেগম খালেদা জিয়ার বিষয় নিয়ে বা তার নিউজের যে একটা গোপনীয়তার বিষয় সেইগুলো নিয়ে এখানে কিন্তু এই বিষয়গুলো নিয়েই আলোচনা সমালোচনা হয় গাইজ। এই বিষয়গুলো নিয়ে আপনাদের মন্তব্য কি এবং আপনাদের মন্তব্যটা অবশ্যই আপনাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।